তুরস্কের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে হবে দখলদার দেশটিকে। তার মানে আমরা কি বুঝলাম মিস্টার ইউনির বক্তব্যে? ইরানকে তারা আঘাত করে এবার তারা দ্বিতীয় টার্গেট সিলেক্ট করেছে তুরস্ককে। এখন এরদোয়ানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনারা দেখবেন যে বিগত সময় এরদোয়ানের একেপি অনেকগুলো নির্বাচনে সুবিধা করতে পারেনি, সেটা মেয়র ইলেকশন বলি, মানে স্থানীয় সরকার নির্বাচনে সুবিধা করতে পারেনি। এখানে ইরানের একটি নেগেটিভ ভূমিকাও আছে। এখন যারা ইরানের দর্শক তারা হয়তো কষ্ট পাবে। সংবাদ সত্যটা শুনতে চাইলে হজম করতে হবে। আমি সবসময় ইরানের ভালোটা বলি, ইরানের খারাপটাও যদি বলি কষ্ট নেবেন না, কারণ আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের প্রেমী না হই। আমার একজন প্রিয় কবি আল্লামা ইকবাল বলেছিলেন, মুসলমানদের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানদের কোনো সার্বভৌমত্ব বা কোনো ম্যাপ নির্দিষ্ট করে নেই, পুরো পৃথিবীর জমিনটাই মুসলমানদের। আল্লামা ইকবাল বলেন যে বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, এই যে মুসলিম রাষ্ট্রগুলো, এটা মুসলমানদের জন্য নয়। এবং আল্লাহ রাসূলের যে খেলাফত, তিনি কিন্তু একটি রাষ্ট্র তৈরি করেননি, পুরো বিশ্ব জাহানকে তিনি টার্গেট করেছেন। এবং হযরত ওমর পুরো পৃথিবীর অর্ধেক তিনি খলিফা ছিলেন, এভাবে রাজত্ব বৃদ্ধি করার পক্ষে ছিলেন। তো আল্লামা ইকবালের সেই বক্তব্যটি দিয়ে বলছি, মুসলমানরা যে এই যে রাষ্ট্রের মধ্যে আটকে গেছে, এই ফর্মুলা কিন্তু, বা আমাদের যে গণতান্ত্রিক ফর্মুলা, এটি কিন্তু ইসলাম শুদ্ধ নয়। ইসলামের যে টার্গেট, প্রতিটা মুসলমানের মানচিত্র বা স্বদেশ বা পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা পাকিস্তানের তেহরিকে ইনসাফের ইমরান খান বলে থাকেন, পাকিস্তান কা মতলব কা লা ইলাহা ইল্লাল্লাহ, নির্দিষ্ট একটি ম্যাপের মধ্যে না। আফগানে কি হচ্ছে, কি বলে ফিলিস্তিনে কি হচ্ছে, ইরানে কি হচ্ছে, আমরা এখান থেকে কষ্ট পাই না, কারণ আমাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা আছে। তাই আমরা ইরানের জন্য কষ্ট পাই, ফিলিস্তিনের জন্য কষ্ট পাই। এটাই হলো মুসলিমদের পরিচয়। এটা আল্লামা ইকবালের বক্তব্য। একদিন আমি এটা নিয়ে ডিটেইল আলোচনা করব, সেটা আমার মূল আলোচনা নয়। তো এরদোয়ানকে নিয়ে এখন এই দখলদারদের টেনশন, তারা এখন কি করবেন, যে জন্য দখলদারদের এস্টাবলিশমেন্টের মিস্টার ইউনি জার্নালিস্ট, তিনি আমেরিকা এবং ইসরায়েলের নেতানিয়াহুকে কিছু প্রেসক্রিপশন দিয়েছেন আজকের আলোচনায়। তিনি বলেছেন এভাবে ইরান, তুরস্ককে দমাতে হবে, এরদোয়ানের রেজিম চেঞ্জ ঘটাতে হবে এবং দেশের ভেতরে এরদোয়ান বিরোধী শক্তিকে যে কোনোভাবে আবারও রাস্তায় নামিয়ে একটা রেজিম চেঞ্জ ঘটিয়ে এরদোয়ানের পতনের মধ্য দিয়ে একটি নাস্তিকবাদ বা একটি বামপন্থী বা ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে এবং তারপর সেখানে তুরস্কের মধ্যে প্রবেশ করতে হবে। আপনারা জানেন তুরস্কে প্রায়শই মোসাদ এজেন্টরা ধরা পড়ে বিভিন্ন জায়গায়। এমআইটি, মিল্লি ইস্তেকবারাত তেশকিলাতি, যেটা তুরস্কের গোয়েন্দা সংস্থা, তারা প্রায় বিভিন্ন জায়গা থেকে ধরে ফেলছে। এবং এই স্টার্টটা হয়েছিল যখন তুরস্কের এমআইটির প্রধান ছিলেন হাকান ফিদান। তিনি পুরো তুরস্কের চেহারাকে পাল্টে দিয়েছেন এবং তুরস্কের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন শহরে যে বোম্বিং গুলো হতো, এগুলোকে আস্তে 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 সব বন্ধ করেছিলেন। বর্তমানে তিনি পররাষ্ট্রমন্ত্রী। তো তুরস্কের আজকের তুরস্কের সঙ্গে আর দখলদাররা পেরে উঠছে না এবং তিনি বুঝতেই পারছেন আগামী দিনে তুরস্ককে আটকাতে না পারলে দখলদার দেশটি বিপদে পড়বে, তাদেরই মানচিত্র হুমকিতে পড়বে। কারণ এরদোয়ান তার বলয় তৈরি করে এগিয়ে আসছেন, সিরিয়া বিজয় লাভ করেছেন, আস্তে আস্তে ইরাকের মধ্যে এরদোয়ান শক্তিশালী হচ্ছেন, ফিলিস্তিনে ইরানের চেয়েও বেশি এরদোয়ান প্রেমী বেশি। আপনাদের এই তথ্যটা জানা উচিত। ফিলিস্তিনের হামাস বলি বা বাকি যে সশস্ত্র সংগঠনগুলো আছে, প্রতিরোধ বাহিনী, এদের প্রথম চয়েস তুরস্ক এবং এরদোয়ান, দ্বিতীয় চয়েস ইরান। তো এই যে এরদোয়ানের প্রেসক্রিপশন পরামর্শগুলো, এতে করে দখলদারদের আগামী 50 বছরের ভাবনার মধ্যে এটি তারা বুঝতে পারছেন যে এই তুরস্কই এই ফিলিস্তিনকে দিয়েই তাদের রাষ্ট্র আবার পুনরুদ্ধার করতে পারে। আসেন দ্বিতীয় বিষয়টি হলো, এই আলোচনার সাথে সম্পৃক্ত করে বলছি, দখলদাররা আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।